আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব ফিজিক্স চ্যাপ্টার 5 এর সব নলেজ বেসড কোশ্চেন গুলা। আমাদের নলেজ বেসড কোশ্চেন গুলার মধ্যে সবচেয়ে বেশি বোর্ডে যেগুলো আসছে আর সবচেয়ে ইউনিক যেগুলা সেগুলো এখানে তোমরা পাবা। মেইনলি এই ভিডিওটা ক্লিয়ার করলে তোমাদের নলেজ বেসড কোশ্চেনে সাধারণত আর বই পড়া লাগবে না। তাহলে চলো আমরা শুরু করি এখন। আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে, হোয়াট ইজ স্ট্রেস? এটা আমাদের কোন কোন বোর্ডে আসছে? যশোর বোর্ড 24-এ আসছে, সিটিজি বোর্ড, আমাদের এসবি বোর্ড 23-এ আসছে, 22-এ আসছে, 19-এ আসছে, মানে খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছি। আর বরিশাল বোর্ড 20-এ আসছে। চলো তাইলে আমরা এটার ডেফিনেশনটা দেখি। দ্য রেজিস্টিং ফোর্স acting perpendicularly to a unit area inside the object due to elasticity is called stress. আচ্ছা, এইটার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো কোনটা কোনটা? দ্য রেজিস্টিং ফোর্স, ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট লাইন। পারপেন্ডিকুলারলি, সোজা কথা হইতেছে, ধরো আমরা একটা রাবার নিলাম, সেই রাবারটার উপরে আমরা হইতেছে এইভাবে ফোর্স ক্রিয়েট করব, পারপেন্ডিকুলারলি, লম্বভাবে, বুঝতে পারতেছি। পারপেন্ডিকুলারলি বা ভার্টিক্যালি আমরা যদি জিনিসটা ফোর্স ক্রিয়েট করি, তাহলে আমাদের যতটুকু পরিমাণ বাধা আসবে, রেজিস্ট কাজ করবে, সেই রেজিস্টিং ফোর্সটাই হইতেছে আমাদের স্ট্রেস। স্ট্রেসকে প্রকাশ করা হয় হচ্ছে এফ ডিভাইডেড বাই এ দিয়ে। পার ইউনিট এরিয়াতে আমাদের কতটুকু ফোর্স কাজ করতেছে। আচ্ছা, আমাদের যদি এতটুকু এরিয়া নেই, আমরা এতটুকু এরিয়ার মধ্যে আমরা হইতেছে এভাবে ফোর্সটা ক্রিয়েট করলাম, তাহলে বুঝতে পারতেছি, তাহলে যা আমাদের রেজিস্টিভ ফোর্স হবে, যেটা আমাদের বাধা দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেস। বুঝা গেছে? তার মানে এরিয়ার উপরও স্ট্রেস আমাদের অনেক অংশে ডিপেন্ড করে। বুঝা গেছে? তাহলে আমাদের রেজিস্টিভ ফোর্স আর পারপেন্ডিকুলারলি যদি পার ইউনিট এরিয়াতে আমাদের কাজ করে, বা পার ইউনিট এরিয়াতে আমাদের যদি অ্যাক্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রেস। তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার নলেজ বেসড কোশ্চেনের। চলো আমরা সেকেন্ডটাতে যাই। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ স্ট্রেইন? তাহলে চলো আমরা ডেফিনেশন দেই। The change in unit dimension of an object due to application of external ফোর্স ইজ কল্ড স্ট্রেন। আচ্ছা, আমাদের এত কিছু জানা লাগবে না, ঠিক আছে। আমরা খালি এখানে জানবো আমাদের কতটুকু পরিমাণ লেন্থের চেঞ্জ হয়েছে, তার মানে ডেল এল। ডেল এল মানে বুঝতে পারতেছি আমাদের L2 মাইনাস L1, ঠিক আছে। আর আমাদের আগে কতটুকু লেন্থ ছিল? আগে লেন্থ ছিল আমাদের L1, তার মানে আমাদের এই যে প্রপোর্শন L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, এটাই হইতেছে আমাদের স্ট্রেইন ইন্ডিকেট করে। তার মানে আমি কি বলতেছি? আমি বলতেছি আমরা একটা যদি স্প্রিং নিলাম, স্প্রিং এর একদম ইনিশিয়াল ফেজ ছিল এটা, ঠিক আছে। আমি স্প্রিংটাকে এমন ভাবে টানলাম যে স্প্রিংটা এখন হয়ে গেছে এরকম, তাহলে আমাদের এতটুকু পরিমাণ লেন্থের চেঞ্জ হয়েছে না? এই যে এতটুকু পরিমাণ লেন্থের চেঞ্জ হয়েছে, এটাকে আমি বলতে পারি ডেল এল অথবা L2 মাইনাস L1। ভাই L2 কোনটা? এখন পুরোটার লেন্থ হচ্ছে আমাদের L2, আর আমাদের একদম ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের L1। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের L1। বুঝা গেছে? তার মানে আমাদের যে রেশিও বিটুইন চেঞ্জড লেন্থ অ্যান্ড প্রিভিয়াস লেন্থ ইজ নোন অ্যাজ স্ট্রেইন। তোমরা চাইলে এভাবেও লিখতে পারো,
রেশিও অফ চেঞ্জড লেন্থ comma previous length is known as strain. আমি প্রেফার করব তোমরা যাতে এই ডেফিনেশনটা লেখো। এই ডেফিনেশনটা হচ্ছে আরো ওয়েল অর্গানাইজড। বুঝতে পারছি? নাম্বার ভালো পাবা তোমরা। এখানে বলাই আছে আমাদের ইম্পর্টেন্ট লাইন কোনটা কোনটা, চলো বুঝাই দিই। দ্য চেঞ্জ অফ ইউনিট ইন ডাইমেনশন, এই পর্যন্ত এনাফ। ঠিক আছে, আর দরকার নেই ভাই। এখানে যে লিখছে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার কারণেই তো আমার চেঞ্জটা হইতেছে, তাছাড়া তো আমার স্প্রিংটা এতটুকু পরিমাণ ইনক্রিজড হইতো না, তাই না? খুব সোজা ভাষায় যদি আমি বলি, আমাদের কতটুকু লেন্থ চেঞ্জ হইতেছে পার্সপেক্টিভ টু আমাদের আগে কতটুকু লেন্থ ছিল, এটাই হইতেছে আমাদের স্ট্রেন। আশা করি এটা বুঝতে পারছি। তারপরে চলো আমরা থার্ড কোশ্চেনে যাই। থার্ড কোশ্চেনে আমাদের বলা আছে হোয়াট ইজ বায়োয়েন্সি। এটা আমাদের অনেক বোর্ডে আসছে ভাই, এটা লেখার দরকার নাই, এত বোর্ডে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়াইলাম তার মধ্যে 5 স্টার হচ্ছে আমাদের এটা। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা লিখি। ইফ আ বডি ইজ সাবমার্জড or partially submerged into liquid or gaseous medium, the upward resultant force acting on the body vertically by the liquid or gaseous substance is called buoyancy. বুঝতে পারছি ভাই? এত বড় করে আমি লিখলাম, তার মধ্যে আমি জিলটা বলি তোমাদের ভাই। এত বড় করে লিখলাম তার মধ্যে আমার এখানে জিসটা কোনটুকু বুঝতে পারতেছি। আচ্ছা, আমি এখানে লিখছি এ বডি ইজ সাবমার্জড অর পার্শিয়ালি সাবমার্জড, মানে সোজা কথা, একটা মনে করো সিঙ্ক নিলাম, এরকম সিঙ্কের মধ্যে আমাদের যদি একটা বডি থাকে বা একটা অবজেক্ট থাকে, সেটা যদি এরকম ফেজে থাকে অথবা এরকম ফেজে থাকে, এই দুই ফেজের যদি এক ফেজে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের লিকুইডটা তার উপর যে আপওয়ার্ড ফোর্স ক্রিয়েট করবে, ঠিক আছে, পারপেন্ডিকুলারলি যে আপওয়ার্ড ফোর্সটা ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে আমাদের বায়োয়েন্সি। তার মানে ইম্পর্টেন্ট লাইনটা কোনটা? আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স। বুঝতে পারতেছি? আমাদের মেইন বায়োয়েন্সির কিওয়ার্ড হইতেছে আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ বায়োয়েন্সি। এইটুকু লিখলেও নাম্বার পাবা। তোমরা যদি সাবমার্জ, পার্সিয়ালি সাবমার্জ এটা যদি নাও লিখতে চাও, তাহলে শুধুমাত্র যদি আমি যেটা বললাম আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন আস অবজেক্ট ইজ নোন অ্যাজ বায়োয়েন্সি। ভার্টিক্যালি চাইলে লিখলে বেটার, অবশ্যই লিখলে বেটার, না লিখলে কোনো প্যারা নাই, কিন্তু আমাদের এইটুক লিখতেই হবে, আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের বায়োয়েন্সি। চলো তারপর 3 নাম্বার শেষ আমাদের, 4 নাম্বারে যাই। আচ্ছা, 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বার কোশ্চেন দেখবো। 4 নাম্বার কোশ্চেনে বলা আছে হোয়াট ইজ ইলাস্টিসিটি। ঠিক আছে, বাংলায় আমরা জানবো হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, ঠিক আছে। তাহলে চলো আমরা ডেফিনেশনটা দেখি। দ্য অ্যাবিলিটি অফ আ বডি টু রেজিস্ট ডিফরমেশন অ্যান্ড রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ ওয়েন দ্য ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড। আচ্ছা, আমি ধরো একটা স্প্রিং এর উপর কিছু ফোর্স ক্রিয়েট করলাম, ঠিক আছে। আচ্ছা, স্প্রিং এর স্টেবল ফেজ এটা। আমি স্প্রিং এর উপর যখন কিছু ফোর্স ক্রিয়েট করলাম, তখন স্প্রিংটা দেখতে হয়ে গেল আমার এরকম। এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আমি যখন এই ফোর্সটা যখন রিমুভ করব, তখন আমার স্প্রিংটা যদি আবার এইখানে চলে আসে, এর অরিজিনাল শেপের এখানে চলে আসে, তাহলে আমি সেটাকেই বলবো হচ্ছে ইলাস্টিসিটি অর স্থিতিস্থাপকতা।
তার মানে আমাদের এখানে কিওয়ার্ড কোনগুলা? কিওয়ার্ড হইতেছে রিটার্ন টু ইটস অরিজিনাল ফেজ। আচ্ছা, অরিজিনাল ফেজ বললেও হয়। ফেজ মানে এখানে সাইজ এন্ড শেপ বুঝাইতেছে, শেপ আর সাইজ বুঝাইতেছে, বুঝতে পারতেছি। ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড। আফটার ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড না, ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড। আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম সেই ফোর্সটা যদি আমরা উঠাই নেই, তারপরে যদি আবার অরিজিনাল শেপ এন্ড সাইজে চলে যায় যে কোনো সাবস্টেন্স, তাহলে এই যে আমাদের ফুল প্রপার্টিটাকে আমরা বলতেছি ইলাস্টিসিটি। তাহলে আমাদের মেইন কিওয়ার্ড কোনটা? রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ। কখন যাবে? আমরা যখন ফোর্সটা রিমুভ করে ফেলবো। বুঝতে পারছি? ইলাস্টিসিটি খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা দিব 5 স্টার। তাইলে তারপরটাই চলো আমাদের 5 নাম্বার, হোয়াট ইজ প্যাসকেলস প্রিন্সিপাল। ঠিক আছে, আমাদের প্যাসকেলস ল এর আমাদের পিকচারটা আমরা এইভাবে ড্র করতে পারি। আমরা যদি এখানে F1 ফোর্স ক্রিয়েট করি, তাহলে আমরা যদি এখানে F2 ফোর্স পাই, তাহলে সেটাই হচ্ছে প্যাসকেলস ল। তারপর আমরা কি বলতে পারি? দ্য প্রেসার অ্যাপ্লাইড টু এন এনক্লোজড ফ্লুইড। ভাই আপনি এখানে ফোর্স দিলেন কিন্তু এখানে বলতেছেন প্রেসার। আমি ফোর্স যখন একটা স্পেসিফিক এরিয়াতে দিব, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে প্রেসার বলে রিকগনাইজ করব। তার মানে দ্য প্রেসার অ্যাপ্লাইড টু এন এনক্লোজড ফ্লুইড ট্রান্সমিটেড ইকুয়ালি ইন অল ডিরেকশন। আমরা এখানে F1 ডিভাইডেড বাই A1 যা দিতেছি, এইখানে এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা F2 বাই A2 একই জিনিস পাবো। এই রেশিওটা সেম থাকবে। যদি এই রেশিওটা সেম থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসকেলস প্রিন্সিপাল। আমরা যদি সিলিন্ডার 1, এটা হচ্ছে সিলিন্ডার 1, এটা হচ্ছে সিলিন্ডার 2, আমরা সিলিন্ডার 1 এ হইতেছে F1 ফোর্স ক্রিয়েট করলাম A1 এরিয়ার উপর, আর F2 ফোর্স আমরা পাবো C2 সিলিন্ডারের ক্ষেত্রে যখন তার এরিয়া থাকবে A2। তাহলে আমাদের রেশিও কি হবে? আমরা যদি F1 ফোর্স ক্রিয়েট করি A1 এরিয়াতে, তাহলে এরিয়া 2 যদি হয় আমাদের সেকেন্ড সিলিন্ডার, তাহলে F2 ফোর্স যদি আমরা পাই, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসকেলস প্রিন্সিপাল। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের প্যাসকেলস প্রিন্সিপাল। তারপরের ক্ষেত্রে আমরা চলে যাব হোয়াট ইজ ইয়াংস মডুলাস। মডুলাস খুব ইম্পর্টেন্ট, এটা আমরা দিব হচ্ছে 5 স্টার। স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। তার মানে এটাই হইতেছে আমাদের ইয়াংস মডুলাস, যেটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তার মানে ইয়াংস মডুলাসের ক্ষেত্রে আমাদের ডেফিনিশন কি হবে? দ্য রেশিও বিটুইন লংগিটিউডিনাল স্ট্রেস অ্যান্ড লংগিটিউডিনাল স্ট্রেইন অফ এ ম্যাটেরিয়াল উইদিন ইলাস্টিক লিমিট। তার মানে কি বলবো? রেশিও অফ longitudinal stress and longitudinal strain of a material মানে লিস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, উইদিন ইলাস্টিক লিমিট, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ইয়াংস মডুলাস। তার মানে এই একটা পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, এই 3টা পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আমরা যদি মনে রাখার সুবিধার জন্য আমরা শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ রাখবো, y ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, আর কিচ্ছু লাগবে না। তোমরা যদি লংগিটিউডিনাল নাও লেখো তাও কোনো প্যারা নাই ভাই, খালি লিখে আইসো রেশিও বিটুইন স্ট্রেস এন্ড স্ট্রেন উইদিন ইলাস্টিক লিমিট ইজ নোন অ্যাজ ইলাস্টিসিটি, তাও হবে, তাও গ্র্যান্টেড, তাও ফুল মার্ক পাবা। চলো তারপর আমরা দেখে আসি হোয়াট ইজ হুকস ল। হুকস ল এর 2টা পয়েন্ট আছে, হ্যাঁ, উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। আচ্ছা, এই কথাটার মানে কি? হুকস ল বলছে আমরা ধরো একটা যে কোনো একটা জিনিস, আবার স্প্রিং নিলাম, ঠিক আছে, স্প্রিংটাকে আমি একটা আবার ওই যে ফোর্স ক্রিয়েট করে রেখে দিলাম, এখানে একটা ফোর্স ক্রিয়েট করে রাখলাম, বুঝতে পারছি? তাহলে এইটা আমার L2 মানে এক্সটেন্ডেড পোর্শন না, স্প্রিংটা আরো ফার্দার চলে গেছে, ফরওয়ার্ড চলে গেছে, তাই না? এখন হুকস কি বলতেছে? তুমি এই ফোর্সটা যতটুকু দিবা এই স্প্রিং এর ক্ষেত্রে L2 এর ডিফরমেশনটা একইভাবে হবে। কি বললাম ভাই, বুঝি নাই। চলো আমি যদি এখানে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করে দিতাম,
এখানে ধরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আর এখানে ধরো 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে দেখতে পারতেছি আমাদের এইখানটায় কতটুকু ডিফরমেশন হয়েছে। তুমি যত এখানে ফোর্স দিবা, 5 নিউটন দাও, 10 নিউটন দাও, তত এখানে তোমার ডিফরমেশন হবেই, L2 এর ভ্যালুটা তত বাড়বে। বুঝতে পারছি? তার মানে আমাদের মেইন কথাটা কি? মেইন কথাটা হইতেছে তুমি ফোর্স বেশি বাড়াই দিবা, তোমার স্ট্রেইন আরো তত বেশি হবে। অবশ্যই সেটা উইদিন ইলাস্টিক লিমিট হইতে হবে। বুঝা গেছে? তাহলে এটা গেল হুকস ল, এটাও আমাদের 5 স্টার, এটাও ইম্পর্টেন্ট। চলো তারপর আমরা দেখি হোয়াট ইজ অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, হোয়াট ইজ অ্যাটমসফেরিক প্রেসার বলতে আমরা কি বুঝি? আমরা টরেসেলের পরীক্ষাটা করছিলাম না? টরেসেলের পরীক্ষাতে আমরা 1 অ্যাটমসফেরিক প্রেসার দেখছিলাম। 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে কি? 1 atm ইকুয়াল টু 76 সেন্টিমিটার Hg, মানে হইতেছে আমাদের মার্কিউরিক প্রেসারটা বলতেছে Hg। বুঝতে পারতেছি? আমরা করছিলাম না এই জিনিসটা, একটা বল থাকে এরকম, ঠিক আছে, বলের মধ্যে মার্কিউরি থাকে, আর এইখানটাই হইতেছে আমাদের একটা টিউব দেওয়া হয়, টিউবের মধ্যে এটাই হইতেছে 76 সেন্টিমিটার হাইট দেওয়া হয়। আমাদের এইখানটায় এয়ার প্রেসার দিতেছে কত? এয়ার প্রেসার দিতেছে হইতেছে 76 সেন্টিমিটার পর্যন্তই আমাদের প্রেসার দিবে। ভাই কেমনে বুঝলেন? আমাদের এই মার্কিউরিটা না 76 সেন্টিমিটার পর্যন্ত উঠে বসে থাকবে, ঠিক আছে? সেই জন্যই ধরা হয় আমাদের এয়ার কতটুকু প্রেসার দিতেছে, সেটাই বলা হয় 1 অ্যাটমসফেরিক প্রেসার, যেটা আরেকটা কনভার্সন হইতেছে 76 সেন্টিমিটার Hg। বুঝতে পারছি? তাহলে আমরা ভাই সোজা কথা এখন কিভাবে লিখবো? অ্যাটমসফেরিক pressure is the force exerted by air in the atmosphere around the earth perpendicular to every unit area of the earth's surface। বুঝতে পারছি? সোজা কথায় আমরা বলতে পারবো আমাদের এয়ার একটা ফিক্সড এরিয়ার উপর কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছে, সেটাই হইতেছে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার। আর সেটার ভ্যালু হইতেছে 1 অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল টু 76 Hg। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। সাধারণত বাতাস, এয়ার আমাদের উপর 1 অ্যাটমসফেরিক প্রেসারই ক্রিয়েট করে। বুঝা গেছে? চলো তাইলে তারপরটা যাই। আমরা এতক্ষণ অনেক জায়গায় দেখছি ইলাস্টিক লিমিট, হুকস ল যখন আমরা পড়ছি, উপরে চলো দেখে আসি। হুকস ল যখন আমরা পড়ছি তখন আমরা দেখতে পাচ্ছি ইলাস্টিক লিমিট আসতেছে এখানটায়। এখন আমাদের প্রশ্ন মনে আসতেছে যে ভাই ইলাস্টিক লিমিটটা কি, তাই না? সেটাই হইতেছে আমাদের এখনকার কোশ্চেন, হোয়াট ইজ ইলাস্টিক লিমিট। আচ্ছা, ইলাস্টিক লিমিট আমরা যদি খুব শর্টে বুঝাই তাহলে পার্মানেন্ট ডিফরমেশন হওয়ার আগ পর্যন্ত, সোজা কথায় আমাদের একদম স্প্রিংটা এভাবে ছিল, স্প্রিংটা এখন এরকম হয়ে গেল। বুঝতে পারতেছি? তার মানে এর ইলাস্টিক লিমিট আমার আরো বেড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারতেছি? কম্পেয়ার টু এই যে পজিশনটা ছিল এর ক্ষেত্রে। আমি যদি আরো স্পেসিফিক ওয়েতে বুঝাইতে যাই, আমাদের ধরো একটা স্প্রিং এরকম আছে, ঠিক আছে? সেই স্প্রিংটা এখন এরকম হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে তার উপর বেশি ফোর্স আমি ক্রিয়েট করছি। ধরো আমি এই স্প্রিংটার উপর মনে করো 1 নিউটন ফোর্স একদিন ধরে রাখছিলাম, কিন্তু ওই একই স্প্রিং এর ওপর আমি 5 নিউটন ফোর্স আমি 70 দিন রাখলাম, তাহলে তো এর ডিফরমেশন হবেই, তাই না? এর ডিফরমেশন আমার হয়েছে কবে থেকে? ধরো আমার হয়েছে 45 ডেজ থেকে শুরু হয়েছে ডিফরমেশন। তাহলে এই 45 ডেজ পর্যন্ত এই যে ওর অরিজিনাল শেপটাও রিটেন করে রাখছিল, এটাই হচ্ছে ওর ইলাস্টিক লিমিট। তাহলে আমরা দেখি এখানে কি কি লেখা আছে। The elastic limit is the maximum stress or force per unit area. Maximum stress লিখবা, force per unit area লেখার দরকার নাই। That a material can
ক্যান উইথস্ট্যান্ড উইদাউট আন্ডারগোয়িং পার্মানেন্ট ডিফরমেশন। সোজা কথা, পার্মানেন্ট ডিফরমেশন হওয়ার আগ পর্যন্ত আমাদের যে লিমিটটা থাকে, যে অরিজিনাল ফেজটা থাকে, ঠিক আছে, সেই ফেজটার লিমিটটাই হইতেছে আমাদের ইলাস্টিক লিমিট। তারপরে কি লেখা আছে, বিয়ন্ড দিস পয়েন্ট দ্য ম্যাটেরিয়াল উইল নট রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ ওয়ান্স দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ রিমুভড। আমরা যদি 5 নিউটন ফোর্স এখান থেকে সরায়ও দেই, তারপরে দেখা যাবে যে স্প্রিংটা এই অবস্থায় এখন আছে, আবার অরিজিনাল শেপে ফিরতে পারতেছে না। এটা হচ্ছে অরিজিনাল শেপ, এই অরিজিনাল শেপে সে ফিরতে পারতেছে না, ঠিক আছে। ট্রানজিশনিং ইনটু দ্য প্লাস্টিক ডিফরমেশন ফেজ, ইট রিমার্কস দ্য বাউন্ডারি বিটুইন ইলাস্টিক অ্যান্ড প্লাস্টিক বিহেভিয়ার ইন ম্যাটেরিয়ালস। তোমাদের এই পর্যন্ত লিখলেই ডেফিনেশন শেষ হয়ে যাবে, বাকিগুলা বোঝার জন্য লেখা হয়েছে। বুঝতে পারছি? তাহলে আমি আবার ছোট্ট করে বলতেছি, ইলাস্টিক লিমিটার মানে কি, পার্মানেন্ট ডিফরমেশন হওয়ার আগ পর্যন্ত যে লিমিটটা আছে সেটাই হইতেছে আমাদের ইলাস্টিক লিমিট। বুঝা গেছে? তাহলে চলো আমরা একদম লাস্ট কোশ্চেনে যাই, হোয়াট ইজ প্রেসার। তোমরা সবাই জানো হোয়াট ইজ প্রেসার। আচ্ছা, প্রেসারকে মনে রাখার বেস্ট আমাদের সূত্র হচ্ছে P = F / A। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমরা ডেফিনেশনটা কেমনে লিখবো? চলো তাহলে দেখি আমরা ডেফিনেশনটা কেমনে লিখি। দ্য ফোর্স exerted on a unit area is called pressure। ঠিক আছে, প্রেসারকে আমরা, এটার ইউনিট হইতেছে আমরা নিউটন, আর এটার ইউনিট হইতেছে আমাদের মিটার স্কোয়ার। তাহলে প্রেসারকে রিপ্রেজেন্ট করা হয় হইতেছে পি দ্বারা, ঠিক আছে। আর প্রেসারকে ইউনিটকে প্রকাশ করা হয় হইতেছে, এক্সপ্রেস করা হয় হইতেছে N(m)(2), যেটাকে লেখা যায় হচ্ছে প্যাসকেল আকারে। বুঝতে পারছি? যেটা আরেক নাম হচ্ছে আমাদের প্যাসকেল। তাহলে আমাদের যদি এই প্রেসারের আবার ডাইমেনশনও বাইর করতে বলে, তাহলে কিভাবে বাইর করব? P = F / A = mg/A। mg মানে কি? কেজি, ms(2), আবার a এর মানেটা কি? m²। তার মানে আমাদের ইউনিটটা দ্বারাই হইতেছে কেজি, m(1) s(2). তার মানে ডাইমেনশন কি হবে? m l(1) t(2). এটা হচ্ছে আমাদের ডাইমেনশন ফর প্রেসারের জন্য। তাহলে আমরা প্রেসারের ডেফিনিশন শিখলাম, প্রেসার কিভাবে এক্সপ্রেস করা হয় সেটাও জানলাম, ইউনিটও দেখলাম দুইটা, মানে Nm(2) আর প্যাসকেল। তারপর আমরা ডাইমেনশনও দেখলাম, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। আচ্ছা, আশা করি তোমরা মোটামুটি সবাই হচ্ছে আমাদের আজকের নলেজ বেসড ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছো, ঠিক আছে। যদি নাও বুঝতে পারো কোনো প্যারা নাই ভাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, ইমেলও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে আমাদের অ্যাপ্রোচ করতে পারো, যদি কোনোটাই সমস্যা হয় আমরা দরকার পড়লে তোমাদেরকে আলাদা বোঝানোর ট্রাই করব, ঠিক আছে। আপাতত তোমাদের এইটুকুই এনাফ। এর বাইরে তোমাদের চ্যাপ্টার 5 এর আর কোনো নলেজ বেসড কোশ্চেন সাধারণত আসে না, তাই তোমরা যদি চাও এটাই ভালো মতো মুখস্থ করে যাও, পরীক্ষায় কমন ইনশাল্লাহ আসবেই। আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ।